নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছে আজকে নিউজ টুডে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর, জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। মঙ্গলবার একথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতির মন্তব্য, এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূর প্রসারী প্রভাব ফেলে, স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলে মনে করছেন তিনি। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলা সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থার থেকে পেতে সমস্যা হচ্ছে, এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ এবং অন্যান্য অভিযুক্তরা। মঙ্গলবার সেই মামলা শুনানি হয় বিচারপতি বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। তাতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আদালত মনে করছে এই অভিযোগ আইন মেনে দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে। হাইকোর্ট আরও জানায়, এই মামলায় সরকারি আধিকারিকেরা যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব বিচার শুরু করা উচিত। মঙ্গলবার সন্দীপের আইনজীবী আদালতে জানান, 462টি নথির মধ্যে সিবিআই এর থেকে 216টি নথি তারা পেয়েছেন। বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বুধবারের মধ্যে সিবিআইকে এই সংক্রান্ত বাকি নথি দিতে হবে। নথি পাওয়ার পরে অভিযুক্তরা নিজেদের বক্তব্য নিম্ন আদালতে জানাতে পারবেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এর আগে বৃহস্পতিবার সন্দীপদের মামলার শুনানি ছিল হাইকোর্টে। গত শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল, আরজিকরে দুর্নীতির মামলায় চার্জশিট সিবিআই দপ্তর থেকে আনিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ সহ অন্যান্য অভিযুক্তরা, তাদের সেই সময় দেয়া হবে। আদালত গত শুক্রবার জানায়, সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিতে হবে সিবিআইকে। বস্তুত আরজিকরে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী। তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময় চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হচ্ছিল আরজিকরে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হন সন্দীপ। টানা কয়েকদিন সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এই মামলার সূত্র ধরেই বিপ্লব সিং, আফসার আলী, সুমন হাজরাকেও গ্রেপ্তার করেছিল তদন্তকারীরা। এই মামলায় শেষ গ্রেপ্তার আশিস পান্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দী। হাই নিউজ নেটওয়ার্ক। দেউচা নিয়ে সতর্ক বার্তা অনুব্রতর মুখে, তবে সেই আগের মতো চড়াশুন নয়। জেল থেকে ফিরে কেষ্ট সুর এখন বেশ নরম। বিনম্রভাবেই সাধারণের কাছে কাতর আর্জি রাখলেন তিনি। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই দেউচা পাচামিতে শুরু হয় কাজ। একদিকে যখন চাকরি চেয়ে বিক্ষোভ চালাচ্ছেন জমিদাতারা, তার মাঝেই হয়ে যায় খনির ভিত পুজোর কাজ। এবার সেই দেউচা নিয়ে সতর্ক বার্তা অনুব্রতর মুখে, তবে সেই আগের মতো চড়া সুর নয়। জেল থেকে ফিরে কেষ্ট সুর এখন নরম, তাই বিনম্রভাবেই সাধারণের কাছে কাতর আর্জি রাখলেন। কি বার্তা তার? সোমবার মোহাম্মদ বাজার কমিউনিটি হলে আয়োজিত জমির পাট্টা বিলির একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন অনুব্রত মণ্ডল। জেল থেকে ফেরার পর নতুন বছরেই নিজের হারানো পদ ফিরে পেয়েছেন কেষ্ট। পুনরায় হয়েছেন গ্রামীণ উন্নয়ন গোষ্ঠীর চেয়ারম্যান, আর সেই পদ ফিরে পাওয়ার দরুন এই পাট্টা বিলির অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখান থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে বিনম্র সুরে অনুব্রত আর্জি করেন, কয়লা শিল্পের কাজে কোনো বহিরাগত প্ররোচনায় পা দেবেন না। যদি কেউ খারাপ পরামর্শ দেয়, হাত জোর করে বলবো, দয়া করে আমাদের জানাবেন। এই প্রজেক্টটা নষ্ট করবেন না। এরপর কেষ্টর দাবি, আমি জোর গলায় বলতে পারি, কোনো মানুষকে ঠকানো হবে না। মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা। 75টা প্রকল্প যে মানুষের জন্য করতে পারে, পৃথিবীর কেউ পারে না, মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আমাদের এখানে সামান্য চাকরি নয়, লক্ষ লক্ষ ছেলে রোজগার হবে এই দেউচা পাচামিতে। এই দেউচা পাচামি এমন একটা রূপ নেবে, আসানসোল দুর্গাপুর যে ধরনের রূপ নিয়েছে, এই দেউচা পাচামি আসানসোল দুর্গাপুরকেও ছাড়িয়ে যাবে। এইটাই মোবাইল। এখানকার কোনো মানুষের অভাব থাকবে না, কোনো গরিব মানুষের অভাব থাকবে না, কোনো আদিবাসী ভাই বোনদের অভাব থাকবে না, সাধারণ মানুষের অভাব থাকবে না। আর একটা কথা বলে দিই, কোল এরিয়া যতটা করবে সব জায়গায় ক্যাম্প হবে। ডিএম সাহেব আছে, আধিকারিকরা সবাই আছে, কারো কথায় বিভ্রান্ত করবেন না। যদি কেউ বিভ্রান্ত আপনাদের খারাপ পরামর্শ দেয়, জোরাত করে বলবো, দয়া করে ডিএম সাহেব হোক আমাদের খবরটা দেবেন,
কারো পাল্লায় করবেন না, এত সুন্দর প্রজেক্টটা নষ্ট করবেন না। আমি জোর গলায় বলতে পারি, কোনো মানুষ পেছিয়ে পড়বেন না, কোনো মানুষকে ঠকানো হবে না। এ মমতা ব্যানার্জির স্বপ্ন। অবশ্য পাট্টা বিলের অনুষ্ঠান থেকে বেরোতেই যেন একটু আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অনুব্রত। বলেন, যদিও কোনো বহিরাগত প্ররোচনায় আমাদের কিছু যায় আসে না, কারণ এলাকার মানুষ কাজ পাচ্ছেন, এলাকার উন্নতি হচ্ছে। উল্লেখ্য, দেউচা পাচামি ঘিরে জমি জট এখনো সম্পূর্ণরূপে কাটেনি বললেই চলে। ইতিমধ্যেই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে 4 জায়গায় ক্যাম্প তৈরি করে জমি জট কাটানোর প্রচেষ্টা শুরু করেছে প্রশাসন। সেই ক্যাম্পের আবেদনের ভিত্তিতে আয়োজন হয়েছিল পাট্টা বিলি অনুষ্ঠান। মোট 113 জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। বিধানসভার লবি থেকেই চুরি বিধায়কের মোবাইল ফোন। মঙ্গলবার বাজেট অধিবেশন চলায় বিধানসভায় উপস্থিত ছিলেন সমস্ত বিধায়কেরা। কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বিধানসভা চত্বরেও। তারই মধ্যে কিভাবে এমন একটি ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিধানসভা লবি থেকেই চুরি গেল বিধায়কের মোবাইল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধায়ক হুমায়ুন কবিরের ফোন কার হাতে গেল তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ওই ঘটনাটি ঘটেছে। বাজেট অধিবেশন চলায় বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়করাই। কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে বিধানসভা চত্বরে। তার মধ্যেই কিভাবে এমন একটি ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও শেষ পর্যন্ত সেই ফোন ফিরে পেয়েছেন বিধায়ক। জানা গিয়েছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অন্যান্য দিনের মতোই মঙ্গলবার লবিতে গিয়ে সোফায় বসেছিলেন। কিছুক্ষণ পর হাজিরার খাতায় সই করতে উঠে যান। তখনও তার হাতে ধরা ছিল 2টি মোবাইল। এরপর আবারও সোফায় গিয়ে বসে পড়েন তিনি। বিধায়ক জানিয়েছেন, সকাল 11টায় নিয়মমাফিক ঘণ্টা বাজতেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন। কক্ষে গিয়ে তিনি দেখতে পান তার একটা হাতে ফোন ধরা, অন্য ফোনটি সেখানে নেই। এরপর সোফায় সেটা খুঁজতে গেলে তিনি দেখেন ফোনটা সেখানেও নেই। আমি ঠিক গাড়ি থেকে 10:40 নাগাদ নেমেছি। নেমে এখানে 42 মতো এখানে অ্যাটেন্ডেন্স করেছি। হ্যাঁ, 10:42 নাগাদ অ্যাটেন্ডেন্স সই করেছি। তারপরে এখানে বসেছিলাম। তো আমাদের জেলার এমএলএ জাকির দা এসে পৌঁছালো, তখন 11টা মিনিট বাকি। ওই জাকির দার সাথে কথা বলতে বলতে আই ফোনটা এখানে একটা হাতে ছিল, আর একটা এখানে সিটে রেখে এখান থেকে বেল বাজছিল, ঢুকে গেছিল। 5 মিনিটের মধ্যে এখানে রিটার্ন এসে দেখছি রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল। তারপরে পাচ্ছি মার্শাল সাহেবকে জানালাম, মার্শাল সাহেবরা দেখছে, আর হেয়ার স্ট্রিট থানাতেও জানিয়েছি, ওনারা দেখছেন, বলছেন বিধায়ক জানিয়েছেন, হারিয়ে যাওয়া ফোনটি ছিল আইফোনের 13 মডেল। তাতে ফেস লক করাও রয়েছে, অর্থাৎ বিধায়ক নিজের মুখের প্রতিচ্ছবি দিয়ে লক করে রেখেছেন। ফলে সেটা আর কারোর পক্ষেই খোলা সম্ভব নয় বলেই দাবি তার। এরপর পুলিশকে বিষয়টি জানান তিনি। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও। ঘণ্টাখানেক পর পুলিশ লোকেশন ট্র্যাক করে ওই ফোন খুঁজে বের করেন। তবে কোথা থেকে ফোনটি পাওয়া গেল তা স্পষ্ট করেননি বিধায়ক। তিনি জানিয়েছেন, এই ঘটনাকে চুরি বলে উল্লেখ করা যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ইটভাটার মাটি ধসে মর্মান্তিক মৃত্যু 2 শিশুর। বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে ইটভাটার পাশে খেলতে গিয়ে প্রাণ গেল ওই এলাকার 2 বাসিন্দার। প্রাণ গেল 7 বছরের রকি মুর্মু এবং 8 বছরের কাঞ্চন সরেনের। ইটভাটা স্তূপ হয়ে থাকা মাটি ধসে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 নাবালকের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করেন স্থানীয় বাসিন্দারা। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে, যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে। পশ্চিমবঙ্গে প্রায় সব পরিবারেই ভাতের কদর বরাবরই বেশি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বর্তমান সময়ে যে যতই ডায়েটে থাকুক না কেন, পাতে যদি থাকে ইলিশ মাছ বা পাঁঠার মাংস, তাহলে ডায়েট ভুলতে বেশি সময় লাগে কি? আবার যাদের বাড়িতে প্রতিদিনই খাদ্য তালিকায় ভাত থাকে, সেই সব বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে।
এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম এক ধাক্কায় এত বেড়ে গিয়েছে যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে। কিভাবে এত দাম বাড়ল তা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরাও। মিনিকেট থেকে শুরু করে বাঁশকাঠি বা গোবিন্দভোগ, দাম বেড়েছে সব চালেরই। হঠাৎই এক ঝটকায় কেজি প্রতি চালের দাম 10 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। বর্ধমানের চালের দামও হু করে বেড়ে যাওয়ায় টাস্কফোর্সকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর চাল উৎপন্ন হয়, সেখানে এভাবে দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। মধ্যবিত্ত পরিবারে মিনিকেট চালের কদর বেশি, আর সেই চালের দাম গত কয়েকদিনে এক লাফে 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা। পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য চালের দামও। আচমকা দাম বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। কয়েকদিন আগেও মিনিকেট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল 50 টাকা প্রতি কেজি দরে, সেই মিনিকেট এবার বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। রত্না চালের দাম ছিল 43 টাকা প্রতি কেজি, যা বেড়ে হয়েছে 50 টাকা প্রতি কেজি। বাঁশকাঠি চালের দাম 72 টাকা থেকে বেড়ে 80 টাকায় পৌঁছেছে। আর গোবিন্দভোগ চাল খুচরো বাজারে 85 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছিল, যা বর্তমানে বেড়ে 100 টাকা কেজি দরে বিক্রি করছে। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক জানিয়েছেন, কৃষকরা যদি এই পরিস্থিতিতে ধানের দাম বেশি পায় তাতে কোনো ক্ষতি হবে না। তার মতে আর কিছুদিনের মধ্যেই নতুন চাল বাজারে উঠলেই এই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। সোমবার বিধানসভা থেকেই ফোনে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে, সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক অ্যালার্জি সংক্রমণ ও নিউমোনিয়াও আছে। পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ইতিমধ্যেই গঠন করা হয়েছে 5 জন সদস্যের একটা মেডিকেল বোর্ড। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল তাকে। তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর স্নায়ু এবং নাক, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসকেরাও তাকে পরীক্ষা করে দেখেন। সোমবার বিধানসভার অধিবেশন শেষ করে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের ফোন করে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নন, কবি গায়কের স্বাস্থ্যের বিষয়ে আরও বিশদে জানার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের 2 মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান। তারা প্রতুল মুখোপাধ্যায়ের ডাক্তারের সঙ্গে দেখাও করেন, পাশাপাশি তার শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গে। পরে তারা মুখ্যমন্ত্রীকে ফোন করে বিস্তারিত জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়কের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার প্রায় 300 কিলোমিটার দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকেছে পুণ্যার্থীরা। বুধবার আবার মাঘী পূর্ণিমা তিথিতে সেই পরিস্থিতিতে জনসমুদ্র সামাল দিতে জারি হলো ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা মহাকুম্ভে। মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনার পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। ভিড় সামাল দিতে নানা স্তরে রদবদল আনা হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনিক স্তরে অব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা থামেনি। সোমবারও প্রায় 300 কিলোমিটার দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকেছে পুণ্যার্থীরা। বুধবার আবার মাঘী পূর্ণিমা তিথি রয়েছে। সেই আবহেই জনসমুদ্র সামাল দিতে জারি হলো ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা। বুধবার মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের আশায় জড়ো হবেন বহু পুণ্যার্থী। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। মঙ্গলবার ভোর 4টে থেকেই মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিকেল 5টা থেকে গোটা শহরেই গাড়ি প্রবেশের উপর কড়াকড়ি আরোপ হয়। বিভিন্ন রুট দিয়ে আসা গাড়িগুলির জন্য আলাদা আলাদা পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। শহরের বাইরে থেকে সড়ক পথে আসা পুণ্যার্থীদের সকলকেই ওই নির্ধারিত স্থানে যানবাহন পার্ক করতে হবে। বুধবার যতক্ষণ না পুণ্যার্থীরা নির্বিঘ্নে মেলা প্রাঙ্গণ ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত যানবাহনের উপর নিষেধাজ্ঞা বহালই থাকবে, এমনটাই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। তবে জরুরি পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি। তাছাড়া বিশেষ পরিস্থিতিতে পুণ্যার্থীরাও এই ছাড় পাবেন।
মাঘী পূর্ণিমা তিথির প্রস্তুতি নিয়ে সোমবার রাতেই বিভিন্ন জেলার পুলিশ এবং নাগরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই বৈঠকের পরই জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা। বৈঠকে শহর জুড়ে 5 লক্ষেরও বেশি যানবাহন সুষ্ঠুভাবে পার করার মতো পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হয়েছে। রাস্তায় যাতে কোনোভাবেই যানজট না তৈরি হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, গত 29শে জানুয়ারি গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সেদিন রাতেই প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর প্রভৃতি বিভিন্ন জেলা সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিও বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই বৈঠকের পরেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়েছিল, মেলা প্রাঙ্গণে কোনো রকমের যানবাহন প্রবেশে অনুমতি দেওয়া হবে না। বাতিল করে দেওয়া হয়েছিল ভিভিআইপি পাসও। মেলা এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছিল। যদিও তারপরেও একের পর এক দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভে। কখনো হট এয়ার বেলুন ফেটে আহত হয়েছেন পুণ্যার্থীরা, কখনো আবার আগুন লেগে পুড়ে গিয়েছে একের পর এক তাঁবু। সোমবার প্রায় 300 কিলোমিটার লম্বা যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকেছেন অগণিত পুণ্যার্থী। শুধু ছোট বড় যাত্রীবাহী গাড়ি নয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্সকেও। পুণ্য স্নানের আশা ছেড়ে দিয়েই অনেকেই ফিরতি পথ ধরেছেন। তাই মাঘী পূর্ণিমার পুণ্য স্নানের প্রাক্কালে জনসমুদ্র সামাল দিতে আরও সতর্ক হল উত্তরপ্রদেশের প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। 21শে বইমেলায় হামলা, তসলিমার বই প্রকাশকের স্টলে কড়া বিবৃতি দিলেন প্রধান উপদেষ্টা ইউনূসও। বাংলাদেশের অমর 21শে বইমেলায় হামলার ঘটনায় নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক সংস্থা সব্যসাচীর স্টলে হামলা চালান একদল জনতা। ঘটনার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানান, এই হামলার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অধিকার এবং সে দেশের আইনকে অবজ্ঞা করা হয়েছে। পরে সমাজ মাধ্যমে তিনি লেখেন, বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননার প্রদর্শন করে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে সোমবার সন্ধ্যায় একদল জনতা ওই স্টলে গিয়ে তাসলিমার বইগুলি সরিয়ে ফেলতে বলে। স্টলে কর্তব্যরত ব্যক্তি তাতে রাজি না হওয়ায় শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে ওঠে, চলে স্লোগান এবং পাল্টা স্লোগান। শেষে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় বইমেলায় ওই প্রকাশন সংস্থার স্টল। ঘটনার পরেই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে বাংলাদেশের বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছে অন্তর্বর্তী সরকার। কি ঘটেছিল তা দ্রুত একাডেমিকে জানাতে বলে ইউনূস প্রশাসন। পরে ইউনূস সমাজ মাধ্যমে লেখেন, 21শে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী, পেশা, বয়সের মানুষের মিলনস্থল। প্রধান উপদেষ্টা জানান, পুলিশ এবং বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের যথাযথ বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা এড়াতে বইমেলার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসন। বস্তুত বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর এটি সেদেশে প্রথম অমর 21শে বইমেলা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের জামানায় ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে হাসিনার মুখে ছবি সহ একটি ডাস্টবিন বসানো হয়। বইমেলা পরিদর্শনে গিয়ে সেই ডাস্টবিনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। ওই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক অমর 21 বইমেলাকে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন ডেভিল হান্ট কি, কাদের সন্ধানে ইউনূস সরকার? দুদিনে 1000-এরও বেশি গ্রেপ্তার বাংলাদেশে। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে। শনিবার থেকে দেশের নানা প্রান্তে চলছে ধরপাকড়। দুদিনে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু এই ডেভিল হান্ট কি? ডেভিল বা শয়তান বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কেনই বা এত ধরপাকড়? বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে সারা দেশে মোট 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিণতি উন্নত করতে, শান্তি ফেরাতে এই নতুন অভিযানের পরিকল্পনা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বক্তব্য, একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তারা। এই দলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। এই দলটিকে ঠেকাতেই কাজ করবে ডেভিল হান্ট অপারেশন।
মূলত পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামী এবং আওয়ামী লীগের সদস্যরাই অশান্তি করছেন বলেই অভিযোগ। যারা অশান্তি সৃষ্টি করছেন আগে তাদের চিহ্নিত করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন তা শনাক্ত করা হবে। দেশের গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে বাড়তি সতর্কতা এবং সক্রিয় হতে বলা হয়েছে। এরপরে ওই সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দ্রুত আইন এবং বিচার ব্যবস্থার আওতায় আনা হবে। ডেভিল হান্ট অপারেশনের প্রাথমিক লক্ষ্য সেটাই। ঘটনার সূত্রপাত ধানমন্ডি থেকে। 32 নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে সম্প্রতি ভাঙচুর চালানো হয়। ক্রেন নিয়ে এসে মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটির অনেকটা ভেঙে ফেলা হয়। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ধানমন্ডিতে হাসিনা সুদা সদনেও। সেই ঘটনার সমালোচনা করে বিবৃতি দিয়েছিল ভারত সরকার। এরপর গাজীপুরে নতুন করে অশান্তি হয়। অভিযোগ, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিলেন। সেখানে স্থানীয়রা তাদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশ্য দাবি, গাজীপুরে একটি ডাকাতির খবর পেয়ে তা ঠেকাতে গিয়েছিলেন তারা। সেই সময় তাদের মারধর করা হয়। গোটা ঘটনায় দায়িত্বে গাফিলতির কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। বিক্ষোভ সামলাতে সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরদিনই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ইউনিট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। ডেভিল হান্ট অপারেশনের সূচনা হয় সেই বৈঠক থেকেই। শনিবার গাজীপুরে গিয়ে 40 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তার পরের দিন ধরপাকড়ের সংখ্যা আরও বৃদ্ধি পায়। উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ডেভিল হান্ট অপারেশন দীর্ঘমেয়াদী হবে। দেশের শান্তি ফেরাতেই এই অভিযান। ফলে যতদিন না সেই উদ্দেশ্য সফল হচ্ছে ততদিনে এই অভিযান চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।